আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। মালয়েশিয়া যেতে শাহজালাল বিমানবন্দরে হাজারো কর্মীর দীর্ঘ অপেক্ষা। আজই শেষ হচ্ছে প্রবেশের সময়সীমা। টিকিট না পাওয়ায় ৩০,০০০ জনের যাত্রা অনিশ্চিত। যদি আমাদের বিদেশ যাওয়া না হয় তাহলে এই টাকা আমরা কিভাবে তুলবো? এয়ারপোর্ট আইছি আমি আজকে ৩ দিন হয়, কিন্তু আমি দুইবার ঢোকার পরে আমার কইতেছে টিকিট কনফার্ম হয় নাই। এই সমস্যা সমাধান করে আমাদের জন্য মালয়েশিয়া যেতে পারি, আমরা যেন আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, সেই সুযোগ যেন সরকার আমাদের দেয়। বেনজির কোথায় অবগত নয় সরকার, জানালেন ওবায়দুল কাদের। বললেন তিনি গ্রেফতার হবেন কিনা দেখবে আদালত। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার তিনি। লুটের রাজত্ব কায়েম করতেই ক্ষমতা দখল করে আছে আওয়ামী বর্গীরা, অভিযোগ মির্জা আব্বাসের। দেশের সার্বভৌমত্ব অনিশ্চিত হয়ে পড়েছে বললেন নেতারা। সিলেটে পানিবন্দী মানুষের দুর্বিষহ জীবন, ত্রাণের অভাবে বাড়ছে কষ্ট। বর্তমানে আছি, এক বেলা খাইলে দুই বেলা হয় না। আমার লুজি নাই, আমার কারণে যখন কষ্ট হতে কাল্লাপ দিলা নানছিলাম, আজা নান্দা তাদের কষ্ট করতেছি না। খুব কষ্ট ভাই, দিনগুলো যাইতেছে। আমরা এই স্কুল থেকে বেরেঞ্চি বানাঞ্চি আনছি, আইনা উষা করছি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বরগুনা সাতক্ষীরার ৩৪ কিলোমিটার বেড়িবাঁধ। ঝিনাইদহে চুরির অপবাদে মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে নির্যাতন, ২ দিন আটক থাকার পর পালিয়ে রক্ষা, অভিযুক্ত ২ শিক্ষক গ্রেফতার। নিউ ইয়র্কে কাল ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শুরুর আগে শেষবারের মতো নিজেদের পরখ করে নিতে চায় টাইগাররা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প, ৩৪ অভিযোগের সবগুলোই প্রমাণিত। সাজা ঘোষণা হবে ১১ জুলাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। মালয়েশিয়া যেতে শাহজালাল বিমানবন্দরে এখনও হাজারো কর্মীর অপেক্ষা। ভিসা সহ সবকিছু থাকলেও যাওয়া হচ্ছে না প্রায় ৩০,০০০ জনের। নিজেদের সহায় সম্বল বিক্রি করে ১ থেকে ১.৫ বছর ধরে ঘুরছেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সির দ্বারে দ্বারে। এখন দেশটিতে প্রবেশের সময়সীমা আজ শেষ হচ্ছে। এজেন্সিগুলোর প্রতারণা ও টিকিটের উচ্চ মূল্যের কারণে দিশেহারা এসব কর্মী। চোখে অন্ধকার দেখছেন মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে বিভোর এসব মানুষ। কেউ ২ থেকে ৩ দিন, কেউ তারও বেশি সময় ধরে বসে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে। এতদিন ধরে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছিল আজ নয়তো কাল মিলবে মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিট, কিন্তু অপেক্ষা ফুরায় না তাদের। এর মধ্যেই শুক্রবার শেষ মালয়েশিয়া সরকার ঘোষিত আপাতত কর্মী না নেয়ার সময়সীমা। আমার খালি প্রতিদিন দিন দেয়, আজকে কাল না পরশু টিকিট দিবি। আমরা ৭ দিন ধরে ঢাকা এসে রয়েছি, ১৩-১৪ মাস ধরে ভোগান্তির মধ্যে আছে, ঘুরতেছি। আমি ঘুরতেছি, এটা আরো মানুষ আছে, এর আরো বেশি ঘুরতেছে। আমাদের বললো ইনশাআল্লাহ টিকিট পাবে, মনে করেন চুক্তিনামা দিয়ে দিল, বললো যে এয়ারপোর্টে থাকো টিকিট পাবে। আমরা ওই আশায় বসে আছি। গেল ২১ মে পর্যন্ত ৫,২৪,৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে পৌঁছায় ৪,৯১,৭৪৫ জন। যারা যেতে পারেননি তাদের অভিযোগ এজেন্সির প্রতারণায় পড়েছেন তারা। এজেন্সিতে গেছি, তাকে অফিসে গেছে, অফিসে গিয়ে আমি সিঁড়ির ভিতরে ঘুমাইছি স্যার ২ দিন। বুঝেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের জীবনে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমাদের স্ত্রী সোনা গয়না বিক্রি করে আমরা টাকা দিছি। এই টাকাটা আমরা কিভাবে তুলবো? না আমাদের আত্মহত্যা করা লাগবে, না হয় আমাদের হেল্প করতে হবে। দালালের খপ্পরে পড়ে অনেকে টিকিটের জন্য ১.৫ থেকে ২ লাখ টাকা পর্যন্ত বাড়তি দিয়েছেন। তারপরেও ভুয়া টিকিট ধরিয়ে দেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আমরা এজেন্সিতে গেছি, এরা আমাদেরকে ফার্স্ট টিকিট দিছে। সে আমাদের কাছ থেকে ৬,২০,০০০ টাকা নেওয়ার পরেও কোনো টিকিট দিচ্ছে না, প্লাস খালি বলতেছে আপনারা একটু ওয়েট করেন। আমরা আর কতদিন ওয়েট করবো? সে কাজের থেকে ওরা টাকা নেওয়ার পরেও ওনারা আরও টিকিটের জন্য আরও ৬ লক্ষ টাকা করে দাবি করতেছে।
এজেন্সির কারো দেখা না মিললেও বিমানবন্দরে পাওয়া যায় 2 দালালকে। তারা দায় চাপান বাইরার উপর। কোম্পানির সাথে ওদের একটা সমস্যা ছিল, আর লেনদেনের সমস্যা কি সমস্যা ওইটা তো আমাদের বলে না। এরা 2 বছর যে ঘটতেছে, 1.5 বছর 2 বছর, এটা সত্য কথা। এগুলো আজকে ফ্লাইট দিব, এলা এয়ারপোর্টে নিয়ে আসলাম, কিছুক্ষণ পরে হয়তো টিকিট দিব। শেষ দিনে নির্ধারিত 7টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট চালানোর কথা জানানো হয়, যাতে যেতে পারবেন মাত্র 271 জন। স্বপ্ন ছিল মালয়েশিয়া যাবেন, ফেরাবেন পরিবারের সচ্ছলতা, কিন্তু হঠাৎ করেই মালয়েশিয়ান সরকারের আর কর্মী না নেওয়ার ঘোষণা এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণায় এসব মানুষের এখন পথে বসার দশা। অসহায় এসব মানুষ এখন সরকারের উদ্যোগের দিকে তাকিয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাজনুর, এখন তো অনেকেই মালয়েশিয়া যেতে পারছেন না, কেন এমন অবস্থা? শেষ ফ্লাইট কখন ছেড়ে যাবে, কি জানতে পেরেছেন? মধু, দেখুন, এই প্রশ্নগুলো একে একে সারাদিনের সামনে এসছে। সেই ভোরবেলা থেকে নিয়ে এখনো অবধি কিন্তু অসংখ্য মানুষ, বলা যায় কয়েক হাজার মানুষ এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান রয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তারা আশা করছেন যে হয়তো সেই টিকিট নামের সোনার হরিণটি তারা পাবেন এবং তারা তাদের যেই স্বপ্নের যাত্রা, মালয়েশিয়াতে যাওয়ার যেই যাত্রা, সেখানে তারা যেতে পারবেন। তবে দুঃখজনক ব্যাপার হলেও এটিই সত্যি যে শেষ ফ্লাইটটি রাত 11:30টায় এবং সেটি কুয়ালালামপুরের নিয়মিত ফ্লাইট। সেখানে আসলে চাইলেই খুব বেশি মানুষ যে যেতে পারবেন এমন কিন্তু কোনো ব্যাপার নয়, বরং এজেন্সিগুলোর সঙ্গে এই যে যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তারা বিভিন্ন সময়ে যোগাযোগ করেছেন এবং তারা আসলে একরকমের আশাই দিয়ে রেখেছে, কিন্তু সেই আশা ভঙ্গের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা। যে প্রশ্নটি আপনি করলেন যে এই ঘটনার জন্য কারা দায়ী বা কেন এমনটি হলো, এই প্রশ্নগুলো আসলে দিন শেষে থেকে যাচ্ছে। যদি এই যে পর্যাপ্ত যদি সরকারি তৎপরতা থাকতো, আরও বেশি যদি ফ্লাইট বাড়ানো যেত, তবেই কিন্তু এই যে যেই ভোগান্তি আজকে সারাদিন, শুধু আজকেই না বরং গত 1 সপ্তাহ ধরেই যে মালয়েশিয়াগামী যাত্রীদের মধ্যে যেই ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে, সেই ব্যাপারটা কিন্তু অনেকখানি কাটানো যেত। মাননীয় যে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে গতকালকে, সেই সময়ও কিন্তু তিনি এই বিষয়ে কোনো রকমের সদুত্তর সেই সময় সাংবাদিকদের তিনি দিতে পারেননি। যার কারণে কিন্তু এই যে রাতের বেলায় যারা এখনও অপেক্ষমান রয়েছেন তারা কিন্তু একেবারে সেই শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের একেবারে অপেক্ষায় রয়েছেন। অনেক সময় আমরা দেখেছি যে বেশ কয়েকটি গ্রুপকে এরকম দেখেছি যে তাদেরকে ভুয়া টিকিট দিয়ে ভেতরে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তারা বোর্ডিং পাস এবং সেই টিকিট ইমিগ্রেশনে দেখানোর পর তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে সব মিলিয়ে শত শত হাজার হাজার মানুষের এই যে ভোগান্তি, সারা বাংলাদেশ থেকে তারা যে এসছেন এই যে স্বপ্নের মালয়েশিয়াতে যাওয়ার জন্য যেই যাত্রা করেছিলেন এবং বহুদিন ধরে তারা ঢাকায় অবস্থান করছেন, কিন্তু সেই ব্যাপারটি যে তাদের যে ঘটনা বা তাদের যে স্বপ্ন পূরণ হলো না, এই দায় আসলে কে নেবে সেটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নের উত্তর আসলে কার কাছে সেই সদুত্তর পাওয়া যাবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে কুয়ালালামপুরে যাওয়ার আর যে সেই অর্থে কোনো সুযোগ নেই সেটি এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায়, কেননা যেই 1 তারিখের কথা বলা হচ্ছিল যে 1 জুন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাবে, সেই 1 তারিখ কিন্তু এরই মধ্যে মালয়েশিয়াতে হয়ে গিয়েছে। অর্থাৎ এরপরে যারা শ্রমবাজারে অর্থাৎ সেই মালয়েশিয়াতে চাকরির উদ্দেশ্যে বা চাকরি নেওয়ার জন্য যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে চাইবেন তাদের যে নিশ্চিত পক্ষেই বিমানবন্দরে আটকে দেওয়া হবে, সেই আশঙ্কাটি কিন্তু আরও বেশি তীব্র হয়ে গেছে। যদিও এর মধ্যে আমরা খবর পেয়েছি যারা এরই মধ্যে গত কয়েকদিনের মধ্যে মালয়েশিয়াতে গিয়েছেন তারা অনেক মানুষ অর্থাৎ কয়েক হাজার মানুষ এখনও কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে রয়েছেন। তারা আসলে বিমানবন্দরের বাইরে বেরোতে পারছেন না, কারণ নানান রকম প্রশাসনিক জটিলতার কারণে তারা সেখানেই অবস্থান করছেন। মধু, দায় নেয়ার আসলে কেউ নেই। ধন্যবাদ তাজরুল, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বেনজির ইস্যুতে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক আইজিপিকে গ্রেফতার করা হবে কিনা সেটি আদালত দেখবেন। তাছাড়া বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র।
বলেন, কেউ দুর্নীতি করলে সেই দায় তার নিজের। সরকার বিচার করতে সোচ্চার কিনা সেটাই দেখার বিষয়। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন। সম্মেলনে বারবারই উঠে আসে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি। এই প্রসঙ্গে কাদের বলেন, তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে। তাছাড়া সাবেক আইজিপি বিদেশ গেছেন কিনা সে বিষয়ে অবগত নয় সরকার। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। কাদের বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্রের বলি, ভূতের মুখে রাম নাম। মন্তব্য করেন, বিএনপি দুর্নীতির তালিকা তৈরি করলে তাদের নেতাকর্মীদের নামই আগে আসবে। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। লুটের রাজত্ব কায়েম করতে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী বর্গীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণদোয়ায় যোগ দিয়ে নেতারা বলেন, দেশকে তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। আরেক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই গণদোয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা অনুষ্ঠিত হয় দোয়া। তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। বিএনপি ধ্বংসের ক্ষমতা কারণ নেই উল্লেখ করে নেতাদের বক্তব্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এইটা শুধু দুইটা। এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে পৈশাচিক আচরণ করছে সরকার। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্রদলের বর্তমান কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে আখ্যায়িত করেছেন সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেন, বাংলাদেশ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রাখছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় গুতেরেস এই মন্তব্য করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে ইউএন সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সম্মেলন কক্ষে ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্কে ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। Today in Bangladesh, in the camps area, the population of Rohingya is more than double than the local people.
And because of them, there are multiple problems have been created. Rohingya camps have become breeding a space for fanatism, terrorism, and etc. পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দগুলো বাদ দেওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, এটা দুঃখজনক। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ডক্টর আব্দুল মোমেন একথা জানান। এফডিসিতে ছিল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে শীর্ষক ছায়া সংসদ। এতে অংশ নেন কবি নজরুল সরকারি কলেজ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। ডক্টর মোমেন বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার ভোটে নির্বাচিত নন, তাই ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছে না আরব বিশ্ব। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুসলিম দেশগুলোর মতবিরোধ ও রাজনৈতিক বিভক্তি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে উস্কে দিয়েছে। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের তারা কনসাল্টই করে। মুসলিম বিশ্বের মুসলিম নেতারা যারা রয়েছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে আজকে বিশ্ব মোড়লদেরকে একত্রিত করতে পারে, এবং এখনই সময় যে দ্বিরাষ্ট্রীয় যে একটি চিন্তা ভাবনা চলছে, দুটি আলাদা আলাদা রাষ্ট্র, দুটি আলাদা আলাদা পতাকা, দুটি আলাদা আলাদা মানচিত্র থাকবে, সেই মানচিত্রের মাধ্যমে আমরা ইসরায়েল ফিলিস্তিন সমাধানের দিকে এগিয়ে যাব। এমপি আনোয়ারুল আজিমের মরদেহের বাকি অংশ খুঁজে পেতেই 3 আসামিকে ফের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। দুপুরে আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে আরও 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বৃহস্পতিবার শেষ হয় আসামিদের প্রথম দফার 8 দিনের রিমান্ড। আসামিদের আদালতে নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়ার সাথে আদর্শগত বিরোধ এবং প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সাথে ব্যবসায়িক বিরোধের জেরেই হত্যা করা হয়েছে এমপি আনারকে, কিন্তু এখনও জড়িত 2-3 জনকে গ্রেফতার করা যায়নি। এজন্য আসামিদের ফের রিমান্ডে নিতে আবেদন জানায় ডিবি পুলিশ। জলে ভাসছে সিলেটের 3 উপজেলার মানুষ। সীমান্তে নদীর পানি কমলেও কমেনি দুর্ভোগ। ত্রাণের অভাবে খেয়ে না খেয়ে কাটছে অনেকের দিন। সুরমার পানি ঢুকেছে নগরীর নিচু এলাকাতেও, যদিও সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। কোম্পানিগঞ্জের শিমুলতলা গুচ্ছগ্রাম বাড়িঘরে ঢুকেছে পানি। এলাকাটি উঁচু দেখে যারা সেখানে আশ্রয় নিয়েছিলেন তারাও পড়েছেন বেকায়দায়। মেহেন্দিবাগ, কুশিঘাট, আপনার মাসিমপুর, সরারপাড়, উত্তর এলাকা সব পানির নিচে প্রায় ঢুকে গেছে। পানির নিচে জায়গায় যেগুলা সিঁড়ি আছে, সিঁড়ির এখানে দেখছি আপনার প্রায় আধা হাত নিচে ছিল। এখন 8টা বাজতে না বাজতে দেখছি আসিয়া একবারে ডুবে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। গুচ্ছগ্রামে এখনো মেলেনি ত্রাণ সহায়তা। এতে খেয়ে না খেয়ে দিন কাটছে নিম্নআয়ের পরিবারগুলোর। গরো হানি সানি নাই, অনেক মানুষ আসলে তাকে বন্যা আইলে এমন পানি যে গরো হামা আফাল দে গড়দা ভাঙ্গে যায়। খাবার দাবার কি রুজি রোজগার নাই, এখন বর্তমানে আছি, একবেলা খাইলে 2 বেলা হয় না, এটাই। গোয়াইনঘাট ও জৈন্তা উপজেলায় সীমান্ত নদীগুলোর পানি দ্রুত নামছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো অনেকেই আশ্রয় কেন্দ্রে। উন্নতি হয়েছে কানাইঘাট ও জকিগঞ্জের প্লাবন পরিস্থিতির। আমরা তাদেরকে ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমরা ত্রাণ, খাদ্য, শুকনা খাবার আছে, শুকনা খাবার পৌঁছে দিয়েছি, চাল পৌঁছে দিয়েছি, তো যাতে তারা মানে খাদ্য সংকটে যাতে না ভোগেন। আকস্মিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, এর পাশাপাশি যে ব্রিজ কালভার্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে। সীমান্ত নদীর পানি কমলেও বেড়েছে সুরমার। প্লাবিত নগরীর নিচু এলাকাগুলো, বাড়ছে আতঙ্ক। আশ্রয় কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দুর্ভোগ তো আসলে হচ্ছে, এটা তো আসলে বৃষ্টির পানি না, এটা হচ্ছে আমাদের সুরমা নদীর পানি। মেবি কিছু কিছু জায়গায় আপনার নিচু আছে, ওইখান থেকে বাইরে চলে আসতেছে। রাত থেকেই অল্প অল্প করে, প্রথমে বিকাল থেকে শুরু হয়েছে অল্প অল্প পানি আসা, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে যে এরকম পানি চলে আসছে। কালকেই আমরা শুকনা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি। আমরা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 12 ও সাতক্ষীরায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী বাঁধ পাড়ের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে চলছে সংস্কার কাজ। বিষখালী নদী, তার মাঝে জেগে ওঠা বরগুনার মাঝের চর, গন্তব্য সেখানেই। এই চরটিতে বসবাস প্রায় 3000 মানুষের। সেখানে পৌঁছাতেই চোখে পড়ল রিমালের ক্ষতচিহ্ন। ভেঙে আছে বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, উপড়ে আছে গাছপালা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা, সমান পানি হয়েছে। কুল কিনে নাই, পারে কোনো জমি জমা নাই যে আমরা বসত বাড়ি কর্ম। বাঁচে থাকলে কাম হয়ে খাওয়া যায়, বেড়িবাঁধ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। একই চিত্র আমতলির পরশবুনিয়া ও বালিয়াতলি গ্রামে। বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অনেকে। রান্নাবাড়ি খাওয়া লাগছে 3-4 দিন নাই, এই অবস্থায় আমরা চলছি। নদীর যে ব্লকটা, এইটা যদি দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার অন্তত 30টি স্থানে 12 কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। 3টা প্রকল্প দাখিল করা আছে এবং আমাদের স্টাডি চলমান আছে। এগুলোর ফলে আমাদের আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে স্থায়ী বিবাদের সংখ্যা বাড়বে, স্থায়ী বাঁধের সংখ্যা বাড়বে। জেলা নির্বাহী অফিসার ওনাকে নিয়ে আমি সহযোগিতা করেছি, মানুষকে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কাকচিরে এসেছি। বরগুনা ছেড়ে এবার সাতক্ষীরা, ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। টেকসই বাঁধের দাবিতে শ্যামনগরের পাতাখালী গ্রামে মানববন্ধন হয়েছে। তাতে অংশ নেন কয়েকশো মানুষ। আমাদের এইখানে এই অঞ্চল কোনোভাবে উন্নত হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ভাঙা গড়ার ভেতর দিয়ে ভেসে যাইতেছি। মালিবাড়ি পর্যন্ত খুব ঝুঁকিপূর্ণ। এর জায়গায় কোনো কাজের কোনো অগ্রগতি কোনো গতি নাই, কাজ কোনো হচ্ছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা জুড়ে 673 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার। বড় জ্বরটা আসবে সেটা অবশ্য ডেট হচ্ছে 6 জুন। তার আগেই যেন বাঁধগুলোকে অ্যাটলিস্ট বড় যে কোনো জ্বর ঠেকানোর মতো পরিস্থিতিতে আনা যায়। বাঁধ পাড়ের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত, তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেল থেকে মনিরামপুর বাজার সহ অন্যান্য স্থানে অস্ত্র নিয়ে মহড়া দেয় পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান সুনামের সমর্থকরা। শুক্রবার সকালেও দেশীয় অস্ত্র নিয়ে চলে তাদের এই মহড়া। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় বিজয়ী মাহবুব সুবহান, শেখ সজল মিন্টুর সমর্থকরাও অস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার ও বালুমহাল নিয়ে বিরোধ রয়েছে দুপক্ষের মধ্যে। ঝিনাইদহের শৈলকুপায় চুরির অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে। মারপিটের পর তাকে 2 দিন আটকে রাখা হয়। পরে মাদ্রাসা থেকে পালিয়ে এক আত্মীয়ের বাসায় উঠে ওই শিশু শিক্ষার্থী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় মামলার পর অভিযুক্ত 2 শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শরীর জুড়েই নির্যাতনের ক্ষতচিহ্ন। 3 দিন ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মাদ্রাসা শিক্ষার্থী। ভুক্তভোগী জানায় শিক্ষকের ঘড়ি চুরির অভিযোগে গেল সোমবার হাত পা বেঁধে তাকে পেটায় হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদ্রাসার 2 শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদি হাসান। পরে তাকে 2 দিন আটকে রাখা হয়। কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠে নির্যাতনের শিকার ওই শিশু শিক্ষার্থী। পরে ভর্তি করা হয় হাসপাতালে। ঘড়ির 4,000 টাকার দামে সেই ঘড়ি নিতে দোষ হয়েছে আমার, মানে এভাবে হুজুর মারছে। তোমাদের যে মানলো, তুমি যখন বলো যে স্যার আমি এটা করিনি, যে বলেছি তাও আমার মামা মারছে। কিছু হাত বাঁধতেছে, হাত বাঁধতে জোড়া বেঁধে মারছে। কতক্ষণ ধরে? 10টার পরের থেকে 12টা আগ পর্যন্ত। চিকিৎসক জানিয়েছেন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আগের চেয়ে ভালো। আশা করা যায় খারাপ কিছু হবে না, কিন্তু এখান থেকে আসলে যে মাসেল পেন, মাসেল যদি ওইখান থেকে ওই মাসেলের যে হিমোগ্লোবিন থাকে, মায়োগ্লোবিন, ওটা যদি ভাঙতে থাকে, এখান থেকে যে কোনো কিছু খারাপ কিছু হতে পারতো।
কিন্তু যেহেতু 24 ঘন্টা হয়ে গিয়েছে সে কারণে বলা যায় যে না মোটামুটি ঝুঁকিমুক্ত। নির্মম এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার ও এলাকাবাসী। আমার চাওয়ার কিছু বলার নাই, তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাত পিছনে বেঁধে দুটো হুজুর মিলে তাকে মারেছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু ঠিক না। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে হচ্ছে কি আস্তে আস্তে স্কুল কলেজে এবং মাদ্রাসায় ছোট ছোট শিশু বা বড় ছাত্ররা পড়াশোনার দিকে আগায় যাবে না। মামলার পর অভিযুক্ত 2 শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেওয়ার আশ্বাস শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। বিষয়টা আসলে স্পর্শকাতর এবং আমরা যাতে আসামিদের সাজা হয় সেই ব্যাপারে ভালোভাবে তদন্ত করে রিপোর্ট দাখিল করব। 2005 সালে প্রতিষ্ঠিত মুহাম্মাদিয়া মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থী সংখ্যা 250-রও বেশি। এ ধরনের অমানবিক ঘটনা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। জ্ঞান ফিরেছে নেত্রকোনায় মৃত নারীর পাশে আহত অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশুটির। চিকিৎসক জানিয়েছেন সকালে শিশুটির জ্ঞান ফিরে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। এদিকে এখনও নিহত নারী ও শিশুটির পরিচয় জানতে পারেনি পুলিশ। বাচ্চাটির নিরাপত্তার জন্য একজন আনসার ও একজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা সমাজসেবা কার্যালয় থেকে সার্বক্ষণিক একজনকে নিয়োগ করা হয়েছে। এর আগে বুধবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৃত নারীর পাশে থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়। এরপর থেকে ময়মনসিংহ মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা চলছে তার। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের কারাদণ্ড হতে পারে, তবে বিশ্লেষকরা বলছেন আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি সাবেক মার্কিন এই প্রেসিডেন্টের। বৃহস্পতিবার ওই মামলায় আনা 34 অভিযোগের সবগুলো প্রমাণিত হয়েছে। যদিও ট্রাম্পের অভিযোগ তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তবে কারাদণ্ড হলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাধা নেই এই রায়। ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্ক আদালতের রায়ের পরে উল্লাসে মাতোয়ারা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরোধীরা। এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে আইন সবার জন্য সমান। দোষীদের প্রতি যেমন আচরণ করা হয়েছে ট্রাম্পের সাথেও তেমন আচরণ করা উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নয়, বিশেষ করে মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি এমন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন দেখে আমি খুবই আনন্দিত। এর আগে ম্যানহাটনে দীর্ঘ 5 সপ্তাহ ধরে ট্রাম্পের বিরুদ্ধে চলে মামলার শুনানি। রায় নিয়ে 11 ঘন্টা বৈঠক করেন জুরিরা। ওই মামলায় আনা 34 অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মামলার অভিযোগে বলা হয় 2006 সালে স্টর্মি ড্যানিয়েলস নামের পর্ন তারকার সাথে ছিল ট্রাম্পের সম্পর্ক। 2016 সালের নির্বাচনের আগে সেই তথ্য গোপনে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেন প্রেসিডেন্ট প্রার্থী। তবে হলফনামায় গোপন করা হয় বিশাল অঙ্কের অর্থের লেনদেনের তথ্য। এটা অত্যন্ত অপমানজনক। রায় দেওয়ার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে। যে বিচারক এই রায় দিয়েছেন তিনি অসৎ। এটা অসম্মানজনক। আমি নিরপরাধ। রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই রায় দেওয়া হয়েছে। সত্যিকারের রায় দেবে জনগণ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে। এদিকে আদালতের রায়ের মধ্য দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল এই মামলায় সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিচারকদের ধন্যবাদ জানাই। সেই সাথে মামলার তদন্ত কর্মকর্তাদেরও ধন্যবাদ। পর্যাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এই রায়। কারাদণ্ড বা আর্থিক জরিমানা হলেও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের পথে সেটি বাধা হয়ে দাঁড়াবে না। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে দ্রুত আপিল করা হবে, এমনটি জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।